আচ্ছা, মিক্সড টুক মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে তোমাদের মেইনলি সিএইচও যে বিষয়টা নিয়ে অনেক ধরনের যাকে বলে আ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যে যেমন অনেকে তোমরা জিজ্ঞেস করছো ডিমান্ড ড্রাফট সেটা কিভাবে করতে হয়? অনেক জেলার ক্ষেত্রে সেটা দিয়েছে যে ডিমান্ড ড্রাফট করে এপ্লাইটা করতে হবে। তোমাদের যে অ্যাপ্লিকেশন ফি রয়েছে ইউআর এর ক্ষেত্রে ৳১০০ করে এবং তোমাদের বাকি রিজার্ভড ক্যাটাগরির জন্য ৳৫০ করে, তাই তো? তো ডিমান্ড ড্রাফট বিষয়টা সেটাও বলছি। পাশাপাশি তোমাদের আর কিছু অ্যাপ্লিকেশনের বিষয় সেগুলো নিয়ে ডিটেইলস তোমাদের আমি এই ভিডিওতে হ্যাঁ, বলবো। তো অবশ্যই ফার্স্ট টাইম যারা আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটা শেয়ার করবে। আর দেখো ইতিমধ্যে কিন্তু প্রায় প্রত্যেকটা জেলার সিএইচও এর অ্যাপ্লিকেশন নেয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, এবং এমন ২-১ টা জেলা আছে যেখানে ভেরিফিকেশন পর্যন্ত হয়ে যাচ্ছে, প্লাস এক্সাম ডেট সেটাও কিন্তু ঘোষণা হয়েছে এই ডিসেম্বরেই, ২২ কি ২৪ তারিখের মতো, সেটা বীরভূম জেলার ক্ষেত্রে। তোমরা দেখেছো সবাই। তো আজকে তোমাদের আরও কয়েকটা বিষয় যারা অন্যান্য ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করছো, সেই ডিস্ট্রিক্টগুলো রিলেটেড কিছু অ্যাপ্লিকেশান যে তোমরা করবে সেই রিলেটেড কিছু বিষয় আমি তোমাদের বলছি, ওকে? তো দেখো, আমি অলরেডি একটা ডিস্ট্রিক্ট, এটা আমি কোচবিহারটাকে নিয়েছি। কোচবিহার ডিস্ট্রিক্টে আমি রেজিস্ট্রেশন পদ্ধতি কমপ্লিট করে এবার তোমাদের এই যে আফটার রেজিস্ট্রেশন যে বিষয়টা ছিল, সেই বিষয়টাতে যাব, অর্থাৎ অ্যাপ্লিকেশান ফর্ম আমরা সাবমিট করব। তো সেক্ষেত্রে কি কি বিষয় আছে তোমরা একবার ভালো করে দেখে নাও, তারপর ডিমান্ড ড্রাফটের বিষয়টা আসি। আচ্ছা, তাহলে আমি যেমন এই ক্যান্ডিডেটের ডিটেলস, অর্থাৎ অ্যাপ্লিকেশান যে আইডিটা আমি পেয়েছিলাম, অর্থাৎ রেজিস্ট্রেশন করে সেভ করলেই অ্যাপ্লিকেশান আইডিটা তোমরা কিন্তু দেখতে পারবে। সেটা সঙ্গে সঙ্গে নোট করে নেবে বা স্ক্রিনশট নিয়ে নেবে। আচ্ছা, তারপরে ডেট অফ বার্থ এখানে পুট করবে। করার পরে সাবমিট যে বাটনটা আছে সেখানে ক্লিক করবে। আচ্ছা দেখো, আমি সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি, কি আসে। আচ্ছা, তাহলে দেখো, আমরা যখন সাবমিট বাটনে ক্লিক করলাম, আমাদের সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাপ্লিকেশান, যে অনলাইন অ্যাপ্লিকেশান যে ফরম্যাটটা, অর্থাৎ ফর্মটা যেটা আমাদের ফিল আপ করতে হবে সেটা চলে আসবে এরকমভাবে। ঠিক আছে? এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে অনলাইন অ্যাপ্লিকেশান, ঠিক আছে? উপরে লেখা আছে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, হ্যাঁ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এবার এই বিষয়টা, এটা যেমন কোচবিহার ডিস্ট্রিক্টের, তো সেখানে দেখো পোস্ট কোড দেয়া আছে CHO01। তো এখানে তোমাদের যে রেজিস্ট্রেশন পদ্ধতিটা তুমি করেছো, যে ডাটাগুলো দিয়েছো, তো সেই ডাটাগুলো তোমাদের কিন্তু এই পার্টটাতে শো করবে। ঠিক আছে? আচ্ছা, এবার নিচের দিকে দেখো, তোমাদের এখানে গার্জিয়ান প্রথম আছে, গার্জিয়ান সেটা হচ্ছে ফাদার, হাজব্যান্ড বা মাদার। হ্যাঁ, তার যে সেটা কে হবে সেটা সিলেক্ট করে নেবে। তারপর যদি বাবার নাম দাও তাহলে বাবার নাম ফার্স্ট নেম দেবে এখানে। হ্যাঁ, তারপর হচ্ছে মিডল নেম যদি থাকে মিডল নেম দেবে, টাইটেল উপরে দেবে, অর্থাৎ টাইটেল সে মিস্টার, বা মা হলে তোমার মিসেস, বা তোমার হচ্ছে লেট কোনো ক্ষেত্রে আছে, তো অপশানগুলো ক্লিক করলে তোমরা বিষয়গুলো দেখতে পারবে। ঠিক আছে? আচ্ছা, ডিটেলস দেওয়ার পরে তোমাদের কাস্ট রিলেটেড যে সার্টিফিকেট নাম্বার সেটা দেবে। তারপর সার্টিফিকেট ডেট, অর্থাৎ কোন তারিখে তুমি সার্টিফিকেটটা পেয়েছিলে সেটা কিন্তু সার্টিফিকেটে লেখা থাকে। ঠিক আছে? আর তোমাদের ইস্যুইং অথরিটি, অর্থাৎ কে দিয়েছে, সে তোমরা এসডি অফিস থেকে পেয়েছো না আরবান এরিয়ার অন্য কোথা থেকে পেয়েছো, সেই ইস্যুইং অথরিটিটা হ্যাঁ লিখতে হবে, ওকে? সেটা সার্টিফিকেটে আছে। আচ্ছা, এবার ইস্যু ডিস্ট্রিক্ট, মানে তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে আহ, সেটা সার্টিফিকেটটা তোমাকে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্টই হতে পারে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারো এই সিএইচও রিলেটেড যে পোস্টগুলো থাকে, ওকে? আচ্ছা, এবার আসে পরবর্তীতে পার্মানেন্ট অ্যাড্রেস। এবার পার্মানেন্ট অ্যাড্রেস আছে, তোমার পার্মানেন্ট অ্যাড্রেসটা তোমাদের দিতে হবে। আমি তোমাদের বিষয়গুলো একটু দেখাচ্ছি, দেখো একবার এবার। আচ্ছা, তাহলে দেখো, আমি যখন মোটামুটি তোমাদের এই পার্টগুলো ফিল আপ করলাম, করার পরে আমার হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ বর্তমানে আমি কোথায় থাকি। তো সেই প্রেজেন্ট অ্যাড্রেস, সে আমি ওয়েস্ট বেঙ্গলের বাইরেও থাকতে পারি। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু অপশন দিয়েছে এই যে স্টেট সিলেক্ট করার। আচ্ছা, এই স্টেট সিলেক্ট করার অপশন দিয়েছে। তারপর এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করারও অপশান রয়েছে। আচ্ছা, সাপোজ আমি একটা স্টেট দিলাম, আমি সাপোজ ধরে নিলাম যে আমি দিল্লিতে আছি। ঠিক আছে? তাহলে হচ্ছে ডিস্ট্রিক্টের নাম বলতে হবে, দিল্লির কোন ডিস্ট্রিক্টে। আচ্ছা, আমি একটা নাম দিয়ে দিলাম সাপোজ। ঠিক আছে? আচ্ছা, যে কোনো একটা নাম দিয়ে দিলাম। আমি জানিও না দিল্লিতে কোনো ডিস্ট্রিক্ট আছে কি নেই। আচ্ছা, এবার হাউস নেম, এবার এবার দেখো পার্মানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে পার্মানেন্ট অ্যাড্রেস
আচ্ছা, পার্মানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রেও এখানেও যখন তুমি স্টেটটা সিলেক্ট করবে তখনই কিন্তু মানে মোট কথা স্টেটটা এখানেও সিলেক্ট করা যাচ্ছে। তার মানে কথাটার অর্থ কী? পার্মানেন্ট অ্যাড্রেস সেটা আমরা জানি যে সিএইচও অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে যে নোটিফিকেশানগুলোতে আমরা দেখেছি যে ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে। তাহলে পার্মানেন্ট অ্যাড্রেস সেটা ওয়েস্ট বেঙ্গল আ যদি হতে হয় তাহলে তো এখানে ওয়েস্ট বেঙ্গলই অনলি শো করা উচিত। তাহলে সিলেক্ট কথাটা এখানে আসবে কেন? যে ডিস্ট্রিক্ট সিলেক্ট করা বা যদি প্রেজেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে অর্থাৎ বর্তমান অ্যাড্রেসের ক্ষেত্রে সেটা আসতে পারে যে প্রেজেন্টলি আমি অন্য জায়গায় থাকি, সেটা আসতে পারে। তাহলে হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে এখানে সিলেক্ট অপশানটা ওরা দেবে কেন? তাহলে আমি পার্মানেন্ট অ্যাড্রেস এটাও যদি আমি আসাম দিই সাপোজ, ওটা তো দিল্লি দিলাম, আমি এটা আসাম দিলাম। তাহলে আসামের ডিস্ট্রিক্ট আমাকে সিলেক্ট করতে হবে, তাই না? তাহলে আসামের এখানে ডিস্ট্রিক্ট আমি সিলেক্ট করে দিব। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা দাঁড়ালো যে ওয়েস্ট বেঙ্গলের ওই মানে বাইরের যদি স্টেটের কোনো বাসিন্দা হয়, তারাও কি তবে অ্যাপ্লাই করতে পারবে? বিষয়টা কিন্তু একটু ভাবাচ্ছে। ঠিক আছে? কারণ ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা না হলে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে না। তাহলে এই ফরম্যাটগুলোতে আ যে স্টেট সিলেক্ট করার অপশন দেয়ার তো কোনো দরকারই ছিল না। অটোমেটিক তো সিলেক্টেড হয়ে থাকার কথা। তাই তো? আচ্ছা, সে না হয় প্রেজেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে সিলেকশনের বিষয়টা থাকতে পারে যে বর্তমানে আমি অমুক জায়গায় অন্য রাজ্যে আছি। আচ্ছা, তো যেহেতু পার্মানেন্ট রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল হতে হবে, তাহলে পার্মানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে তো এখানে স্টেট বিষয়টা ওয়েস্ট বেঙ্গলে থাকার কথা। যাই হোক, সেটা বিতর্কের বিষয়। তোমরা সেজন্য সে বিষয়গুলো অবশ্যই জেনে নেবে রেসপেক্টিভ যে হেলথ অ্যান্ড সামিটি রয়েছে ডিস্ট্রিক্টের, সেই ডিস্ট্রিক্টের হেলথ অ্যান্ড সামিটের ক্ষেত্রে। তো এই বিষয়টা যেমন আছে ডিটেলস এখানে সিটিজেন বলছে হোয়েদার সিটিজেন অফ ইন্ডিয়া, তুমি ইন্ডিয়ার সিটিজেন মানে আদৌ হও কি না। এবার ইন্ডিয়ার সিটিজেন ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা যদি হয়, তাহলে সে অটোমেটিক ইন্ডিয়ার সিটিজেন্স তো হয়ে যাবে, তাই তো? তাহলে সেক্ষেত্রে এটা দেয়ার অর্থই বা কী জানি না। এবার বলছে সিটিজেন বাই তুমি সিটিজেনটা হয়েছো কি বলে সেটা কিসের মানে কী জন্য? মানে কিসের মাধ্যমে? বাই বার্থ নাকি যে বাই বার্থ না বাই রেজিস্ট্রেশন? হ্যাঁ, সেই অপশনগুলো দিয়েছে। আচ্ছা, এরপরেই তোমাদের যে দেখো জিএনএম এর বা তোমাদের বিএসসির ক্ষেত্রে যে অপশনগুলো দিয়েছে এখানে, আমি একটু এই জায়গাটাতে একটু ক্লোজ করে জুম করে তোমাদের দেখাচ্ছি। দেখো, প্রথমটা আছে তোমাদের যে বিষয়গুলো, আমি ওর জন্য বারবার বলি যে এগুলো তোমরা খোঁজ নেবে। যে পাস্ট ইন্টিগ্রেটেড কোর্স অফ বিপিসিসিএইচএন, এটা ঠিকই আছে যে বিএসসি নার্সিং এই ইন্টিগ্রেটেড কোর্স থাকলে 2021 বা তার পরের ক্যান্ডিডেটরা সেটা অ্যাপ্লাই করতে পারবে। এখানে ডিটেলসগুলো তোমরা দিয়ে দেবে। ওকে? আচ্ছা, পরেরটা হচ্ছে জিএনএম পোস্ট বেসিক বিএসসি, বেসিক বিএসসি বিফোর দ্য ইয়ার 2021 ফ্রম অ্যান ইনস্টিটিউট রিকগনাইজড বাই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। আচ্ছা, তাহলে এই বিষয়টা এবার দেখো যে তাহলে এখানে আবার লেখা আছে যে তুমি যদি জিএনএম করে থাকো, তারপর হচ্ছে বেসিক বিএসসি করে থাকো, বেসিক বিএসসি নার্সিং করে থাকো, তাহলে তোমাদের কি বলছে বিফোর দ্য ইয়ার 2021, 2021-এর আগে, তাই তো? ফ্রম অ্যান ইনস্টিটিউট রিকগনাইজড বাই ডব্লিউবিএনসি, মানে ডব্লিউবিএনসির অ্যাপ্রুভড কোনো ইনস্টিটিউট থেকে যদি তুমি করে থাকো, তাহলে তোমার এই অপশনটা। তাহলে এবারে এখানে ওই বিষয়টা যেটা আমি বলেছিলাম যে রেসিপ্রোকালের ভেরিফিকেশনের সময় বীরভূমে দেখলাম রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন কথাটার উল্লেখ রয়েছে এবং ওই শুড বি আর মাস্ট বি, মানে মানে এই যে এরা যে বিষয়গুলো দিচ্ছে সব কিন্তু একটু এলোমেলো টাইপের। ঠিক আছে? তো এখানে যেমন বলেছে ওয়েস্ট বেঙ্গলের ডব্লিউবিএনসির কলেজ থেকেই পাস আউট হতে হবে 2021-এর আগে। তাহলে 2022, 23, 24 জিএনএম যারা পাস আউট তারা বা পোস্ট বেসিক বিএসসি যারা পাস আউট তারা কি চান্স পাবে কি পাবে না, সেটা আমি ওই জন্য বলি অবশ্যই তোমরা দরকার পড়ে করে নিতে পারো। ফর্ম ফিল আপ তোমরা সবাই করে নিতে পারো। এবার পরে অ্যাকসেপ্ট হবে কি না সেটা তারাই জানে, অর্থাৎ জেলা সমিতি, যে হেলথ সমিতি রয়েছে বা ডব্লিউবি হেলথে যে নির্দেশনা রয়েছে, সেই অনুযায়ী তোমাদের অ্যাকসেপ্ট হতেই পারে নাও হতে পারে। কিন্তু আমি তোমাদের বলবো তোমরা প্রত্যেকেই যার যে ডিগ্রি রয়েছে বা ডিপ্লোমা রয়েছে, জিএনএম, বিএসসি, বেসিক বিএসসি, পোস্ট বেসিক বিএসসি যা আছে তোমরা যে ইয়ারই হও না কেন তোমরা অ্যাপ্লাই করে দেবে। কারণ এদের নোটিফিকেশান সব ভুলে ভরা। ওকে? আচ্ছা, তাহলে আমি অ্যাপ্লাই এভাবে করে দিলাম। তারপরে নিচে আবার দেয়া আছে ইফ এনি এক্সট্রা কোয়ালিফিকেশান, যদি তোমাদের কোনো এক্সট্রা কোয়ালিফিকেশান থাকে তাহলে সেটা
দিতে পারো। এক্সট্রা কোয়ালিফিকেশান বলতে নার্সিংয়ের যে আ বিভিন্ন ডিপ্লোমাগুলো হয়, অর্থাৎ জিএনএম করার পরে ডিপ্লোমা কোর্সগুলো হয়, 1 ইয়ার ডিপ্লোমা, যেগুলো তোমাদের এক্সপেরিয়েন্সের আ তোমাদের যেগুলো আ WBHRB স্টাফ নার্স রিক্রুটমেন্টের ক্ষেত্রে যেগুলো 10 মার্কস কি 5 মার্কস ছিল, সেগুলো তোমরা দিতে পারো এক্সট্রা কোয়ালিফিকেশানগুলো। বা ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে কোনো কোর্স করে থাকলে সেটাও তোমরা দিতে পারো। তারপর হচ্ছে এই যে দেখো, ব্যাংক ড্রাফট ডিটেলস। এবার আসি, তোমরা অনেকেই বলেছিল কয়েকটা ডিস্ট্রিক্টে, যেমন এই ডিস্ট্রিক্ট কোচবিহারও যে ডিমান্ড ড্রাফটটা লাগছে, হুম, ড্রাফট কাটতে লাগছে। এবার তোমাদের অনেকেরই প্রশ্ন যে কিভাবে করব। দেখো, যেমন স্টেট ব্যাংকের ক্ষেত্রে ডিমান্ড ড্রাফট কিন্তু অনলাইনেও করা যায়, ঠিক আছে? তার প্রসেসও রয়েছে। পাশাপাশি ব্যাংকে গিয়েও তোমরা কিন্তু ডিমান্ড ড্রাফটটা করতে পারো। এবার তোমাদের কমিউনিটি পোস্টে সেজন্য বলেছিলাম, কিন্তু ব্যাংকে যাওয়াই সবথেকে বেটার। তোমরা ব্যাংকে যাবে, গিয়ে বলবে যে আমি একটা ডিমান্ড ড্রাফট করতে চাই। তার ফর্ম দিয়ে দেবে। সেখানে ডিটেলসটা তোমরা ফিল আপ করবে। ঠিক আছে? ফিল আপ করে তোমাদের যে কত টাকা দিতে হবে, পে দিতে হবে, ওনারাই বলে দেবেন। তোমাদের যখন ৳১০০ তোমাদের ইউআরদের ক্ষেত্রে লাগছে, কিন্তু ডিমান্ড ড্রাফট করতে গেলে এক্সট্রা একটা চার্জ লাগে। সেটা হচ্ছে ৳২৫ মতো লাগবে ৳১০০ জন্য। ঠিক আছে? আচ্ছা। আর রিজার্ভ ক্যাটাগরি তাহলে তোমাদের এখানে হয়ে যাচ্ছে ৳১২৫ মতো তোমাদের আ দিতে হবে। সেটা তোমরা অবশ্যই ক্যাশ ডিপোজিট করতে পারো। আর বাকিদের, অর্থাৎ ৳৫০ যাদের ফিজ অ্যাপ্লিকেশান, সেক্ষেত্রে ডিমান্ড ড্রাফট করতে তোমাদের এক্সট্রা আবার ৳২৫ খরচ হবে। তাহলে তোমার 75 রুপিস লাগছে। ওকে? এবার কার ফেভারে দেবে, সেটা হচ্ছে আ সেখানে লেখা আছে উপরের দিকে যে কার ফেভারে দেবে, এবং তারা যে পেয়াবেল, অর্থাৎ পেয়াবেল একটা বিষয় থাকে যে কোথায় সেটা তারা মানে পে করবে। অর্থাৎ তোমরা যে পেয়াবেল একটা অপশান পাবে, সেটা কলকাতায় পে করতে হবে। মানে পেয়াবেল যদি কলকাতার কোনো বিষয় দেয়, তাহলে কলকাতা লিখে দেবে। বা ডিমান্ড ড্রাফটের যে ফরম্যাটটা তোমরা দেখলেই বুঝতে পারবে বিষয়টা। তো সেটা যদি অসুবিধা হয়, অবশ্যই আমি তোমাদের বিষয়গুলো তোমাদের কমিউনিটি পোস্ট করে আগামীকাল ডিটেলসটা দিয়ে দেবো। ওকে? আচ্ছা। তারপর এখানে তোমাদের যেমন, যখন তোমরা সেটা দিয়ে দিলে, তারপরে যে অরিজিনাল যে ড্রাফটটা, সেটা কিন্তু তোমরা পাবে। সেখানে এই যে তোমার ডিডি নাম্বার, ইস্যুইং ব্যাংক, কোন ব্যাংক থেকে তুমি করেছো, তারপরে ইস্যু ডেট, হ্যাঁ, ইস্যুইং ব্রাঞ্চ, এই বিষয়গুলো তোমাদের কিন্তু ডিটেলস তোমরা সেখান থেকে পেয়ে যাবে। ওকে? তো এই বিষয়গুলো যেমন আছে, তারপর এসএন নাম্বার, বাকিগুলো তোমরা দিয়ে স্টাফ নার্সের যদি মানে মোট কথা ওয়ার্ক এক্সপেরিয়েন্সে যদি থাকে, তাহলে সেক্ষেত্রে তোমরা কোন যে ডেজিগনেশনে করেছিলে, কোথায়, এমপ্লয়ার বা টাইপ অফ অর্গানাইজেশন, ডেট অফ জয়েনিং, এগুলো তোমরা উল্লেখ করতে পারো। ঠিক আছে? সিএইচওর ক্ষেত্রে যদিও এক্সপেরিয়েন্স সিএইচওর ক্ষেত্রে শুধুমাত্র ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে তোমাদের যদি কোথাও কর্মরত থাকো, তাহলে সেই বিষয়টা একটু উল্লেখ করা আছে। আদার্স ক্ষেত্রে কী হবে জানি না। যাই হোক। আচ্ছা, এরপরে আপলোড ইওর ফটো, তোমাদের ফটো আপলোড করবে। আর কি করতে হবে? আপলোড ইওর সিগনেচার, মানে তোমাদের সিগনেচারটা আপলোড করবে। তারপরে এখানে টিক করে দিয়ে তোমরা সেটা, এই অ্যাপ্লিকেশানটা সেভ অ্যান্ড ডিটেলস করে দেবে। ওকে?